তো পরবর্তী আলোচনায় এই যে টেস্ট পরীক্ষা 2026-এর রাজশাহী ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল HTML সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধান করব। এইখানে এই যে আমি উদ্দীপকটি উপস্থাপন করেছি, এখানেও দুইটা উদ্দীপক ছিল, একটা এরকম লিস্ট আকারে ছিল, এটা কিন্তু সব লিস্ট 1 2 3, এটা একটা লিস্ট, এটা হচ্ছে ফার্স্ট লিস্ট বা মাদার লিস্ট। এইটার মধ্যে আবার আর একটা লিস্ট 1 এর সাথে, আবার এই 3 এর সাথে আর একটা লিস্ট। তার মানে কি একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট, এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলে, নেস্টেড লিস্ট বলে। তো আমাদের এই ওয়েব পেজটি প্রদর্শনের জন্য HTML কোড কিভাবে লিখতে হবে এইটা বলেছিল রাজশাহী ক্যাডেট কলেজে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়। এইখানে আমি কোড লিখে দেখাচ্ছি সমাধান কিভাবে লিখতে হবে। প্রথমে HTML এর শুরুতে আমরা কি লিখি মনে আছে? HTML ডকুমেন্ট নির্দেশের জন্য আমরা ডক টাইপ HTML লিখি। ডক টাইপ HTML লিখলে HTML5 ভার্সনে লেখা হয়। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব আর বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে তো আমরা এগুলি তৈরি করব। এখন বডির মধ্যে প্রথমে তো লিস্ট তৈরি করব, তাই না? এইখানে এই একটা লিস্ট, এই একটা লিস্ট, এই একটা লিস্ট। এখন কোন লিস্টটা আগে হবে? আগে হবে এইটা 1 2 3, এটা কিন্তু অর্ডার লিস্ট। আবার AB এটা অর্ডার লিস্ট, আবার EFG এটা অর্ডার লিস্ট। সবগুলো এখানে অর্ডার লিস্ট, মানে OL ব্যবহার করতে হবে। তো OL এর সাথে এই লিস্টটা যখন তৈরি করবো তখন কোনো অ্যাট্রিবিউট লিখবো না, কারণ OL লিখলে এমনি 1 2 3 হয়। এখানে যখন লিখবো তখন ও টাইপ সমান ছোট হাতের A দিব। আবার এইখানে যখন লিখবো তখন দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, একটা হবে টাইপ সমান বড় হাতের A, আর একটা হবে স্টার্ট সমান E কত নম্বর অক্ষর, ABCDE 5 নম্বর অক্ষর। তাহলে স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার ভ্যালু হবে 5, তাহলে E থেকে শুরু হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে এটার জন্য কোড লিখতে হবে। রাজশাহী ক্যাডেট কলেজে প্রশ্নটা এসেছিল। এবার লিস্ট তৈরি করার জন্য OL ট্যাগ লিখবো। OL এখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই, কারণ কি কোনো অ্যাট্রিবিউট না লিখলে এমনি 1 2 3 হবে। এই OL এর আইটেম হচ্ছে 1 2 3 তিনটা। তাহলে একাডেমিক্স লিখে দুই পাশে লিখবো LI। তবে একটা কথা আছে, প্রথমে LI লিখে শেষের LIটা লিখবো না, কারণ একাডেমিক্সের মধ্যে এইগুলি আছে। তাই এই লিস্টটা এটার আন্ডারে তৈরি করার পরে শেষে LI ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, আমরা তো জানি যে OL এর মধ্যে LI লিখবো, তার মধ্যে এটা লিখবো, তাই না? LI মানে লিস্ট আইটেম, কিন্তু এখানে ওপেনিং LI লিখবো কিন্তু ক্লোজিং LIটা লিখবো না, কারণ এইটার আন্ডারে এইগুলি আছে। তো এইগুলি লেখার পরে তারপরে ক্লোজিং LI লিখবো পরে। এইখানে তো আর একটা লিস্ট তৈরি হয়েছে, ওটা অর্ডার লিস্ট। এইখানে এইটার জন্য OL টাইপ সমান A দিব ছোট হাতের, কারণ এখানে ছোট হাতের AB দিয়ে লেখা, সেই জন্য। এবার ICTর দুই পাশে লিখবো LI ওপেন LI ক্লোজ। এটা কিন্তু LI ওপেন LI ক্লোজ করব, কারণ এটা ক্লোজিং আকারে দেয়া। আবার বাংলার দুই পাশে লিখবো LI, তারপরে OL ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, OL ওপেন OL ক্লোজ। আইটেম ছিল দুইটা, তো দুইটা LI ব্যবহার করেছি লিস্ট আইটেম। এইবার এই যে LI ওপেন ছিল LI ক্লোজ করি নাই, ওটা এখন ক্লোজ করব, কারণ এইটার মধ্যে এটা ছিল। তো এটা লেখার পরে আমরা LI ক্লোজ করলাম। আমাদের বাংলা পর্যন্ত লেখা হয়েছে, এখন এইটুকু বাকি আছে। একটি বিষয় বলি, এই যে OL ওপেন করেছিলাম, এই OL ক্লোজ করব সবার শেষে, কারণ এই OL এর আইটেম হচ্ছে এইটা, এইটা, এইটা। আবার এইটার আইটেম হচ্ছে এইটার মধ্যে আর এটা আছে নেস্টেড আকারে। সেই জন্য আমরা সবগুলা ক্লোজ করার পরে এই OL যে ওপেন করেছি ওই OL ক্লোজ করব, কারণ এটা হচ্ছে এখানে মাদার ট্যাগ হিসেবে কাজ করছে। টোটাল লেখার পরে আমরা ক্লোজ করব। আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে। আবার অ্যাডমিন লেখার জন্য দুই পাশে লিখবো LI, হাউস লেখার জন্য দুই পাশে LI লিখবো, কিন্তু একটা LI শেষেরটা ক্লোজ করব না, না করে এইটুকু লিখবো এখানে যেমন লিখেছিলাম। দেখাচ্ছি,
পরের পেজে যাই, এখানে জায়গা নেয়, এই যে এলআই ওপেন। ও এখানে একটা লিখেছি আমি, দেখা এখানে একটু ব্যাকে যাই আমি, এখানে যে অ্যাডমিনের দুই পাশে এলআই লিখলাম, লেখার পরে এই যে এলআই ওপেন এলআই ক্লোজ এখন করব না, না করে এই যে এলআই ওপেন করেছি, তারপরে হাউস লিখেছি, এখন এলআইটা ক্লোজ করব না, কারণ কি এটার মধ্যে এগুলি আছে সেজন্য। এইবার এইটার জন্য আরেকবার লিস্ট তৈরি করব। সেইখানে যেটি স্টার্ট হয়েছে ই দিয়ে, ই অক্ষর পঞ্চম অক্ষর হচ্ছে ই, তাহলে এখানে স্টার্ট সমান 5 হবে অ্যাট্রিবিউট। ও এল, এটাও কিন্তু ও এল, যেহেতু ইবি ইএফজি এবিসি 1 2 3 এগুলো সব অর্ডার লিস্ট। আনঅর্ডার হলে প্রতীক হতো, সিরিয়াল থাকতো না। তাহলে এখানে আবার এই ও এল, এখানে কিন্তু দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। টাইপ সমান বড় হাতের এ দিয়েছি কারণ ক্যাপিটাল লেটার হবে, আর স্টার্ট সমান ই এফ 5 লিখেছি, অর্থাৎ এ টাইপ হবে কিন্তু শুরুটা হবে 5 নম্বর অক্ষর দিয়ে। বড় হাতের লেখার জন্য টাইপ ব্যবহার করেছি এ, কিন্তু শুরু হবে 5 নম্বর অক্ষর ই দিয়ে, তাই স্টার্ট সমান 5 লিখেছি। আচ্ছা, এবার টিএইচ এর দুই পাশে লিখবো এলআই, এই যে টিএইচ এর দুই পাশে এলআই। এবং আরেকটা কথা, এই লেখাগুলি কিন্তু বোল্ড, এই লেখাগুলি কিন্তু হালকা, কিন্তু এগুলো সরি আন্ডারলাইন করা, এই লেখাগুলির প্রত্যেকটা নিচে কিন্তু আমরা আন্ডারলাইন করা, টিএইচ এর নিচে আন্ডারলাইন করা, কিউএইচ এর নিচে আন্ডারলাইন করা, কেএইচ এর নিচে আন্ডারলাইন করা। আন্ডারলাইনের জন্য ইউট্যাগ ব্যবহার করেছি। তার মানে কি, লিস্টের আইটেম তৈরি করার জন্য এলআই লিখবো দুই পাশে, আর এইটার নিচে দাগ দেওয়ার জন্য ইউট্যাগ ব্যবহার করেছি, আন্ডারলাইন ট্যাগ। ওকে, আবার অনুরূপভাবে লিখবো, মাঝখানে কিউএইচ লিখলাম, দুই পাশে এলআই, আন্ডারলাইন করার জন্য ইউট্যাগ ব্যবহার করেছি। তো কেএইচ এর দুই পাশে এলআই, আন্ডারলাইন করার জন্য ইউট্যাগ ব্যবহার করেছি। এবার আমরা এই ওএল ওপেন করেছিলাম, এই ওএল ক্লোজ করব, এই এলআই ওপেন করেছিলাম, এই এলআই ক্লোজ করব। সবার উপরে আমরা যে ওএল ওপেন করেছিলাম মনে আছে, সেই ওএলটা এখন ক্লোজ করব। এরপরে বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। তাহলে আমাদের এই ধরনের লিস্ট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য এই ট্যাগগুলি লিখে অরিজিনাল যে পেজ আউটপুট পেয়েছি সেটা কিন্তু এখানে আমি ক্রপ করে নিয়ে এসে রেখেছি। এটা ফেকভাবে বানানো না, এটা আমি একেবারে এইচটিএমএল নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে লিখে যেটা পেয়েছি সেটা এখানে নিয়ে এসেছি। তার মানে কি এই ট্যাগের সাথে হুবহু এটা মিল আছে, তার মানে ট্যাগগুলি কোনো ভুল নাই, নিখুঁতভাবে লেখা হয়েছে। এটি ছিল গ নাম্বারের উত্তর। রাজশাহী ক্যাডেট কলেজে আর একটা প্রশ্ন ছিল, সেটা টেবিল। এটা লিস্ট ব্যবহার করে সব লেখা হচ্ছে। আর একটা প্রশ্ন ছিল টেবিল নিয়ে। লিস্ট আর টেবিল দুটো কমন, তাই না? এখান থেকে প্রশ্ন আসেই সাধারণত প্রায়। লিস্ট এবং টেবিল এই দুটো ভালো মতো শিখতে হবে আমাদের। এখন তাহলে আমরা ঘ নাম্বারের উত্তরের জন্য আবার উদ্দীপক কি ছিল দেখব। এই যে ঘ নাম্বারের উত্তরের জন্য এই যে রাজশাহী বোর্ড 2000 সালের আর একটা প্রশ্ন। এই যে এইখানে কিন্তু একেবারে অরিজিনাল পেজটা আমি নিয়ে এসেছি, তাই না? উদ্দীপকে এইখানে বডি অংশে টেবিল লেখা হয়েছে, আর এখানে বলা হচ্ছে উদ্দীপকে চিত্র 2 এর আউটপুট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। তার মানে কি এই টেবিলটা তৈরির জন্য আমাদের কি কি কোড লিখতে হবে? টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ, তাই না? আর টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ, টেবিল রো। আর টেবিলের এই খোপগুলো তৈরি করার জন্য টিডি ট্যাগ, টেবিল যে এইটা, এই তো টেবিল ট্যাগ, টিআর, টিডি, এই 3 ধরনের ট্যাগ ব্যবহার করে আমরা এইটা তৈরি করতে পারি। তবে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেমন প্রত্যেকটা লেখা কিন্তু মাঝখানেতে অ্যালাইন সমান সেন্টার লিখবো, তাই না? আচ্ছা, যাই এখানে লিখি, উপরে লিখেছি উদ্দীপক চিত্র 2 এর আউটপুট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড নিম্নরূপ। আবার সেই ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব। ডক টাইপ এইচটিএমএল দিয়ে লেখা শুরু করলাম, এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখলাম। আচ্ছা, ডক টাইপ এইচটিএমএল কেন লিখি, তাই না? একটা এক্সিবিশনে আমি গেছিলাম অতিথি হিসেবে, সেইখানে একটা স্টুডেন্ট একটি প্রজেক্ট দেখাচ্ছিল, ওয়েবসাইট তৈরির একটা প্রজেক্ট দেখাচ্ছিল। তাকে প্রশ্ন করেছিলাম যে ডক টাইপ এইচটিএমএলটা কেন লিখি? উত্তর বলছে তো লিখতে হয়, বলছে যে ওটা তো লিখতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম কেন না লিখলে হবে না?
বলছে না হবে না, বলছে ঠিক আছে কেটে দিন, তো কাটলো। আমরা এবার সেভ করেন, তো সেভ করলো। এবার আউটপুট দেখায় সেম থাকে। তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন যে ডক টাইপ HTML না লিখলেও হবে, এই যে এখন তো না লিখলে হবে না বললেন, তা এখন তো না লিখলে হচ্ছে, তাই না? তো বুঝতে পারলাম শিক্ষার্থীরা খুব মুখস্থ করে কোড লিখেছে, যার কারণে সঠিক উত্তরটা দিতে পারে নাই। এইবার আমি বলছি ডক টাইপ HTML কেন লিখি। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে, HTML5 ভার্সন নির্দেশ করে এটি দ্বারা। এটি না লিখলে হবে, কিন্তু 4 ভার্সন হবে HTML। ওকে, এখন আলোচনায় যাই। বডির ওপেনিং ট্যাগ লিখবো, এখন বডির মধ্যে তো এটা তৈরি করবো, তাই না? আচ্ছা, ভালো কথা। তো বডির মধ্যে এটা যখন তৈরি করব তখন টেবিল আছে, টেবিল ব্যবহার করব। টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0 দিয়েছি, উইডথ সমান 300 দিয়েছি। এই কেন লিখলাম এগুলো একটু বলবো। টেবিল তো টেবিল তৈরি করার জন্য ট্যাগ, বর্ডার দেওয়ার কারণে দাগগুলি হবে, এবং এই দাগগুলি এরকম সলিড আকারে দেওয়ার জন্য সেল স্পেসিং 0 করে দিব। সেল স্পেসিং 0 করে না দিলে, এখানে এইটা ব্যবহার না করলে টেবিল হবে, কিন্তু দাগগুলি ডাবল ডাবল মনে হবে, ডাবল দাগ মনে হবে। সেজন্য অবশ্যই সেল স্পেসিং 0 করে দিব। আর আমরা যদি উইডথ 300 না দিতাম তাহলে টেবিলটা এরকম হতো না, আরো ছোট হতো। দেখা যেত এর সাথে এই দাগটা মিশে গেছে, মাঝখানে ছোট্ট একটা এ ঘর হয়েছে, সে ঘরের মধ্যে এ আছে। তাহলে এই ধরনের আমরা এই যে পাশাপাশি কিন্তু বেশি স্পেস নিয়েছে, লম্বা হয়েছে, এই পাশাপাশি উইডথটা কিন্তু অনেক বড় হয়েছে। তো এই ধরনের উইডথ দেওয়ার জন্য আমরা লিখেছি উইডথ সমান, উইডথ মানে প্রস্থ 300 দিয়েছি, সেজন্য একটু বড় হয়েছে। 400 দিলে আরো বড় হতো, সেজন্য উইডথ দিয়েছি এইরকম দেখানোর জন্য। রোটা তৈরি করব। এই রোতে 1 2 3টা সেল আছে। তো রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করতে হয় এবং প্রত্যেকটা লেখা মাঝখানে আছে। তো মাঝখানে নেওয়ার জন্য আমরা অ্যালাইন সমান সেন্টার লিখব। অ্যালাইন সমান সেন্টারটা আমরা এর মধ্যে লিখতে পারি, টিআর এর মধ্যে লিখতে পারি। এই যে টিআর অ্যালাইন সমান সেন্টার, এইটা লেখার কারণে আমার সব লেখাগুলি মাঝখানে যাবে। এবং অনেক শিক্ষার্থী মনে করতে পারে আমরা যে টিডি ব্যবহার করব, টিডির মধ্যে তো এগুলি লিখবো। তো টিডিকে অ্যালাইন সমান সেন্টার তো লিখতে পারতাম, হ্যাঁ লিখতে পারতাম। সেখানে তাহলে 3বার টিডি লিখবো এই ঘর স্কোপ তৈরি করার জন্য, তখন আমাদের 3বার অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো। আচ্ছা, আমি যে আরেকবার বলছি, লক্ষ্য করি। টিআর ওপেন করলাম, এ রো তৈরি হলো। রো এর মধ্যে কয়টা সেল? সারির মধ্যে 1 2 3টা সেল। তাহলে এ এর দুই পাশে লিখবো টিডি, বি এর দুই পাশে লিখবো টিডি, এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে বি, আবার টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে সি, এবং টিআর ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, এটা দ্বারা রো তৈরি হবে, রো সারি। এখন এখানে ঘর কয়টা, খোপ কয়টা, সেল কয়টা? 3টা সেল, 3বার টিডি লিখেছি। সেলের মাঝখানে যেগুলি ছিল সেগুলি লিখেছি প্রত্যেকবার। এখন যে কথাটা বলছিলাম, এই যে অ্যালাইন সমান সেন্টার এখানে না লিখে আমি টিডির মধ্যে লিখলে হতো, তখন আমাকে 3বার লিখতে হতো 3টা টিডির মধ্যে। আর আমি যেহেতু টিআর এর মধ্যে অ্যালাইন সমান সেন্টার লিখেছি, তাই টিডির মধ্যে আর অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই। আবার আমাকে অনেক শিক্ষার্থী আমাকে বলতে পারে যে আচ্ছা এখানে তো টিএইচ লিখলেও হতো। টিএইচ দুই দিকে লিখলে আমাদের অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার হতো না, কারণ টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়, আর টিএইচ দিলে এমনি মাঝখানে যায়। কিন্তু এইখানে টিএইচ দিই নাই, কারণ সব লেখাগুলি একরকম উদ্দীপকের আলোকে। এটা যদি একটু ডিপ হতো, কারণ টিএইচ দিলে লেখাটা ডিপ হয়। তো যেহেতু প্রশ্নে ডিপ নাই, সব হালকা লেখা, তাই আমরা টিডি ব্যবহার করেছি। টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়। এইটা হলো। এবার এখানে আবার টিআর ব্যবহার করলাম, অ্যালাইন সমান সেন্টার লিখলাম, কারণ এই লেখাটা মাঝখানে। এখানে আর একটা কাহিনী করেছি, সেটা হচ্ছে এই যে ঘরটা 1 2 3টা কলাম একটা করেছে, ডি যে লেখাটা নিয়ে এখান থেকে এই পর্যন্ত লম্বা আকারে সারিটা হয়েছে, এটা কিন্তু 1 2 3টা কলাম মিলে একটা কলাম হয়েছে, 3টা কলাম মিলে একটা ঘর হয়েছে। তো পাশাপাশি কলাম মিলে একত্র করার জন্য কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করব। তাহলে নর্মালি আমরা তো ডি এর দুই পাশে টিডি লিখবো, তাই না? টিডি টেবিলের সেল তৈরির জন্য। কিন্তু এই টিডির সাথে আমরা লিখবো এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে তো ডি লিখবো। বাট ওপেনিং টিডি কে কল স্প্যান সমান 3 লিখবো,
কল স্প্যান হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে 3। কল স্প্যান দ্বারা কলাম মার্জ করে, পাশাপাশি কলাম একত্রিত করে। তো যেহেতু 3টা কলাম একত্রিত করেছে তাই কল স্প্যান সমান 3 লিখেছি। এই পর্যন্ত হয়েছে, ডি পর্যন্ত, এগুলি বাকি আছে। ওইগুলি লেখার জন্য আমি এখানে ধরবে না, পরের পেজে যাচ্ছি। এই যে পরের পেজে আসলাম, উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, আবার টিআর অ্যালাইন সমান সেন্টার লিখলাম, কারণ এই লেখাগুলিও মাঝখানে আছে। এখন একটা কথা আছে, আমরা তো জানি টিআর এর রো তৈরি করে, আর টিআর এর মধ্যে ছোট ছোট সেল তৈরি করার জন্য টিডি ব্যবহার করি, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন এই যে টিআর আমি ওপেন করলাম, আবার টিআর ক্লোজ করব, এই দুই টিআর এর মধ্যে কোনটা কোনটা আসবে এইটা কিন্তু নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এইটা এই লাইন, এই সারিটা হয়ে গেছে, এই সারিটা হয়ে গেছে, এখন এই সারিতে এসেছি, এই সারিতে এইটা আছে, এইটা আছে, সাথে এইটা হবে। ভালো করে লক্ষ্য করি, এখানে পরে যে সারি আমরা তৈরি করব, এই যে টিআর ওপেন করলাম, এই টিআর এর মধ্যে এইটা হবে, এইটা লিখবো এবং এইটা তৈরি করব, এই তিনটা। ই সেলটা যখন লিখবো, এই সেলটার বৈশিষ্ট্য হচ্ছে 1 2 3টা কলাম মার্জ করেছে, সরি 3টা রো মার্জ করেছে, 3টা রো মিলে একটা রো হয়েছে। আচ্ছা, পাশাপাশি কলাম মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হয়, আর উপর নিচে সারি একত্র করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তাই আমরা এখানে লিখবো টিডি র স্প্যান সমান 1 2 3, যেহেতু র স্প্যান সমান 3, এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখেছি, তাই না? আর রো স্প্যান সমান 3 লিখেছি, ফলে কি হবে, 3টা মিলে একটা হয়ে গেছে। আমি যদি রো স্প্যান সমান 3 না লিখতাম, শুধু টিডি ওপেন টিডি ক্লোজ দিই, তাহলে এইরকম এক লাইন হতো, একসাথে হতো না। উপর নিচ এক করার জন্য, সারি একত্র করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট, আর পাশাপাশি কলাম একত্র করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট, এটা মনে রাখবো কিন্তু। আচ্ছা, এবার যে কথাটা বলছিলাম, ই এর সাথে এইটা আর এইটা হবে। আচ্ছা, তো এফ এর দুই পাশে লিখবো টিডি, এটা ঝামেলা নেই। আই এর দুই পাশে লিখবো টিডি। তারপরে আমরা কি করব, এই টিআর ক্লোজ করব, টিআর ওপেন টিআর ক্লোজ, রো তৈরি হবে। এই রো এর মধ্যে 3টা সেল ছিল, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল। আচ্ছা, এবার তারপরে কোনটা করব, এখন তারপরে এইটা হচ্ছে, এইটা হচ্ছে, এটা হচ্ছে। এইচটিএমএল কোড লেখার সময় কোনো একটা অংশের জন্য যদি কোড একবার লেখা হয়ে যায়, তো ওইটার কাজ শেষ। তো এটা তো লেখা হয়ে গেছে, এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, এখন বাকি আছে এটা, এটা আর এটা। আবার টিআর ওপেন করব, অ্যালাইন সমান সেন্টার লিখব, এই টিআর এর মধ্যে কোনটা কোনটা আসবে, এইটা আসবে, সাথে এইটা আসবে। আবারও বলছি, এটার সাথে এটা হবে। আচ্ছা, তাহলে জি এর দুই পাশে লিখবো টিডি, কারণ জি এ কোনো ঝামেলা নাই, বাট এই যে লেখা আছে, যে এটার সাথে তো এটা লিখবো, কিন্তু এইটা আবার এইটা আর এটা মিলে রো একত্র করেছে, তা যে দুই পাশে টিডি লিখবো, কিন্তু এখানে র স্প্যান সমান 2 লিখবো, কারণ এই দুইটা রো একসাথে করে একটা হয়েছে। তারপর টিআর ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক করে, কমন মিস্টেক। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে দেখায় তখন এটা শিক্ষার্থীরা এই ভুলটা করে। সেটা হচ্ছে এইটা আর এইটা তৈরি করব, এটা যখন তৈরি করব তখন দুইটা রো মার্জ করেছে, তাই রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো আমাদের এই সব লেখা শেষ, খালি এইচটা বাকি আছে। এদিকে লেখা শেষ, এদিকে লেখা শেষ, এইটা তো একটাই আছে। তো একবার টিআর ব্যবহার করবো, অ্যালাইন সমান সেন্টার, আর টিএইচ এর দুই পাশে টিডি লিখবো, ঝামেলা শেষ। একটি সেল তৈরি করার জন্য একটা টিআর একটা টিডি লিখতে হবে, টিআর লিখতেই হবে, তার মধ্যে টিডি একবার, টিআর ওপেন টিআর ক্লোজ, তার মধ্যে টিডি একবার, যেহেতু একটা সেল। এইভাবে আমরা এই ধরনের এই টেবিল পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে পারি। রাজশাহী ক্যাডেট কলেজে প্রশ্নটি এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যদি কেউ বুঝতে পারে ঠিক মতো, তাহলে টিআর বিশেষ করে অ্যালাইন সমান সেন্টার এই অ্যাট্রিবিউটটা শিখতে পারবে। পাশাপাশি কল স্প্যান এবং রো স্প্যান অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করতে হয় কোন কোন ক্ষেত্রে, সেটাও কিন্তু ভালো করে শিখতে পারবে। যেমন এইটা তৈরি করার জন্য আমরা কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, পাশাপাশি কলাম এক করার জন্য, উপর নিচে সারি এক করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, তাই না?
আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ও না, একটু বাকি আছে, তো এখনো ক্লোজ করা লাগবে আমাদের। টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব, সবার শেষে তিনটা ট্যাগ ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ। তো আশা করি এখন তোমরা পারবে। তো আমি আরো যে সমস্ত টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলি এসেছে সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।